সেইবারের যাত্রায় তানভীর বেঁচে গিয়েছিল। টানা 2 দিন আইসিইউতে ওকে জমে মানুষের টানাটানি হয়েছিল। জানে বেঁচে গেলেও সুস্থ হতে সময় লেগেছিল পুরো 1.5 মাস। মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল সে। ডান পাটা ভেঙে গিয়েছিল। ডান হাতের আঙ্গুলগুলো থেতলে গিয়েছিল। ঘাড়ের একটা রগ কেটে গিয়েছিল। 15 দিন হসপিটাল থাকার পর বাসায় আনা হয়েছিল ওকে। তখন সে নিজ হাতে খেতে পারতো না, গোসল করতে পারতো না। হাঁটা চলা তো একদমই বন্ধ। বাসায় আনার পর থেকে প্রায় রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসতো। দুটো কম্বল জড়ানোর পরও কাঁপুনি বন্ধ হতে চাইতো না। তখন সুহাইলা তানভীরকে শক্ত করে বুকের সাথে চেপে ধরতো। ধীরে ধীরে তার কাঁপুনি বন্ধ হয়ে ঘুমিয়ে পড়তো সুহাইলার বুকে। সেই সময়টাতে 2 দিন পর পরই সুহাইলার মা, বাবা, ভাই চলে আসতো তানভীরকে দেখতে। সাবার হাজবেন্ড ইমরানও এসেছিল 2 দিন। খুব জমিয়ে গল্প করেছে তানভীরের সাথে। আর পুরো 1.5 মাসই সাবা তার বোনের সাথে তানভীরের বাসাতেই ছিল। তানভীরের সমস্ত কাজ সুহাইলা করেছে। ওকে খাওয়ানো, গোসল করানো, কাপড় পাল্টে দেওয়া, ধরে ধরে হাঁটানো সব করেছে সুহাইলা। আর বোনকে পুরো সাপোর্ট দিয়েছে সাবা। তানভীরের পায়ের প্লাস্টার 1 মাস বাদে খোলার পরও হাঁটতে পারছিল না। তখন সাবা আর সোহাইলা মিলে ওকে 2 পাশ থেকে আঁকড়ে ধরে সকাল বিকাল বাড়ির বাহিরে হাঁটাতো। সাদমান আর ফাহিম খুব ঘন ঘন চলে আসতো এই বাড়িতে তানভীরকে সঙ্গ দিতে। সোহাইলার মা আর সাবা সেদিন ফাহিমের পার্টিতে সমস্ত ঘটে যাওয়া ঘটনা জেনেছে আরো আগেই। তবুও ওনারা তানভীরের এমন বিপদে মুখ ফিরিয়ে নেয়নি। এমনকি সুহাইলার কথা হচ্ছে, যেহেতু সে এখনো আমার হাজবেন্ড, সেই হিসাবে তার এমন বিপদে তাকে ছেড়ে দেওয়া হবে জঘন্য খারাপ কাজ। এতটাও অমানুষ সুহাইলা না। তার মা বোনের একটাই যুক্তি ছিল, তাই সুহাইলা সিদ্ধান্ত নিয়েছিল তানভীর সুস্থ হোক, এরপর সে চলে যাবে। সেই 1.5 মাস খুব কাছ থেকে সুহাইলাকে দেখেছে তানভীর। এতটা লক্ষ্য করেছে যে সে কখনো সোহাইলাকে আগে কখনো দেখেনি, অথবা দেখতে চায়ওনি। মেয়েটা সত্যি ভিন্ন। এত অপমানের পরেও যে মেয়ে তার এইভাবে দিন রাত সেবা করে যাচ্ছে, সে কিভাবে স্বার্থপর হতে পারে? দিন যাচ্ছিল, তানভীরের মনে জায়গা হয়েছিল সুহাইলা। পুরোপুরি জায়গা তো করে নিয়েছিল সেই দিন, যেদিন রাহাত ফের এসেছিল সুহাইলাকে বিয়ের প্রস্তাব দিতে। পায়ের প্লাস্টার খোলার 5 দিন আগে রাহাত এসেছিল তানভীরের বাসায় সোহাইলাকে এই বিয়েতে রাজি করানোর জন্য। অনেক ধরনের লোভ দেখিয়েছে ওকে, কোনো লাভ হয়নি। শেষমেশ ওকে ঘর থেকে তাড়ানোর জন্য সোহাইলা বটি হাতে নিয়েছিল। এইসব তানভীর 2 তলার ওপর থেকে হুইল চেয়ারে বসে দেখেছে। সে তখন কাউকে কিছুই বলেনি। রাতে ঘুমানোর সময় সোহাইলাকে খুব আস্তে আস্তে বলেছিল, রাহাতের প্রস্তাবে রাজি হওনি কেন? যথেষ্ট ভালো অফার ছিল ও। আর তাছাড়া ও তোমাকে ভালোবাসে, আমার চেয়ে বেশি সম্মান দিবে তোমাকে। সোহাইলা খুব শান্ত গলায় উত্তর দিয়েছিল, তুমি আমাকে যতটা সস্তা মনে করো, ততটাও সস্তা আমি নই। মধ্যবিত্ত মানেই সস্তা নোংরা চরিত্রের না, যে পয়সাওয়ালা পুরুষ মানুষ অফার করলেই তার পেছনে পেছনে দৌড় দিব বা সব খুলে তার সামনে দাঁড়িয়ে যাব। তবে অবশ্য তোমাকে সেই সব বলেও লাভ নেই। তোমার নজরে আমি খারাপ, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। সেটা আমার গায়ে সিল লাগানো। এই সিল জীবনে কখনো তুলতে পারবে না। তোমার নজরে কখনো ভালোও হতে পারবো না। তাছাড়া তোমার নজরে ভালো হওয়ার আশা এখনো করি না। কথাটা বলেই সোহাইলা চলে যাচ্ছিল ছাদের দিকটাতে। তখন তানভীর ওকে পেছন থেকে ডেকে বলল, ওখানে কেন যাচ্ছ? ঘুমাবে না? তুমিও ঘুমাও, আমার ঘুম আসছে না। সেদিন তানভীর সোহাইলার কথায় দিব্যি বুঝতে পেরেছিল মেয়েটা তার কথায় কষ্ট পেয়েছে। সরি বলতে ইচ্ছে হচ্ছিল খুব, শুধু সেদিনের কথার জন্য না, গোটা 1.5 বছরের জন্য। কিন্তু কি যেন একটা ওকে আটকে রেখেছিল, মুখে আনতে যেও পারেনি। সেদিন সারা রাত সোহাইলা ছাদের সোফার উপরে পা এলিয়ে বসেছিল, আর তানভীর অন্ধকার রুমে শুয়ে সোহাইলাকে দেখছে। কেউ ঘুমায়নি সেদিন সারা রাত। সোহাইলার মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছিল তানভীর। মাঝে মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছে হতো, আগের মতো পাগলামি এখন আর করো না কেন? মাঝরাতে আমাকে জড়িয়ে ধরো না কেন? কিন্তু জিজ্ঞেস করতে পারতো না। হতে পারে
সেটা ছিল তার ভেতরের অপরাধ বোধ, যেটা তাকে আটকে রাখত। প্লাস্টার খোলার 15 দিন পর থেকে তানভীর আগের মতোই হাঁটতে পারত। পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর তানভীরকে সেভাবে সোহাইলার কাছে যেতে দেওয়া যায়নি। এই ধরনের জড়তা কাজ করত। হতে পারে সেটা তার অনুশোচনা বোধ ছিল। তানভীর সুস্থ হওয়ার পর আবার অফিসে জয়েন করলো। সোহাইলা প্রতি ঘন্টায় ফোন করে তার খোঁজ নিত, প্রতি বেলায় খবর নিত তানভীর ঠিকভাবে ঔষধ খেয়েছে কিনা, তানভীরকে 2 মাসের মেডিসিন দেওয়া হয়েছিল কিনা। গতকাল তার মেডিসিনের ফুল কোর্স কমপ্লিট হয়েছে। সোহাইলার দায়িত্বের অবসান ঘটেছে গতকাল। তানভীরের আজ সকালের ফ্লাইট ছিল চিটাগাংয়ের। গতকাল রাতে তানভীরের লাগেজ গোছাতে গোছাতে সোহাইলা তানভীরকে বলল, তুমি কি এখনো পুরোপুরি সুস্থ? পুরোপুরি। মাথা যন্ত্রণা হয় না তো? না, একদমই না। শোনো, তোমার গাড়ির চাবি, ওয়ালেট, সানগ্লাস ওগুলো ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ে আছে, আলমারির চাবি থেকে প্রথম ড্রয়ে। আর তোমার স্যুট কালেকশন সবটাই আলমারির ডান পাশের দরজাটাই রেখেছি। গেঞ্জি শার্টগুলো মাঝের ড্রয়ে, আর প্যান্ট, ট্রাউজার, মোজা এগুলো বাম পাশের দরজায়। জুতা সব নিজে জারকে রেখেছি, নয়নকে বললেই বের করে দিবে। আর যদি দেখো যে মাথা ব্যথা করছে, তাহলে ওই বক্সটায় মেডিসিন আছে। কোনটা কি নিয়মে খাওয়া হবে সেগুলো মেডিসিনের পেছনেই কাগজে লিখে দিয়েছি। এসব আমাকে কেন বলছো? তোমার প্রয়োজন হবে তাই বললাম। তুমি তো আছোই, প্রয়োজন হলে তুমি তো দেখবে। আমি সেসব জেনে কি করব? সোহাইলা পাল্টা তাকে কোনো উত্তর দেয়নি। সে জানতে চায়নি যে আজ সকালে সে চলে আসবে বাবার বাড়ি। সারা রাত তো ঘুমায়নি সোহাইলা, বিছানায় শুধু এপাশ ওপাশ করেছে। মাঝরাতে উঠে ছাদে যে ভোর পর্যন্ত পায়চারি করেছে। গত রাতই ছিল এই সংসারের শেষ রাত। 1.5 বছরের সংসারের ইতি টানতে যাচ্ছে সে। সিদ্ধান্তটা কোন দিক দিয়ে ছোট ছিল না। 1.5 বছর সে যুদ্ধ করেছে, নিজের সাথে যুদ্ধ। অন্যের সাথে সহজে যুদ্ধ করা যায়, কিন্তু নিজের সাথে যুদ্ধ করাটা খুবই যন্ত্রণাদায়ক। সেই যুদ্ধ না কেউ দেখে, না কেউ বোঝে। 5:30টার দিকে তানভীরকে ডেকে তুলল সোহাইলা। চিটাগাং যেতে হবে তাকে, 9টায় ফ্লাইট তার। সকালে গোসল আর নাস্তা সেরে 6:30টায় ঘর ছেড়ে বেরিয়েছে সে। তানভীর বেরোনোর ঘন্টা খানেক পরেই সোহাইলা তার সমস্ত জিনিস গোছানো শুরু করলো। 9:30টার দিকেও সে ঘর থেকে বেরিয়ে গেল। আসার সময় রফিক ড্রাইভার খুব করে বলেছিল গাড়ি করে পৌঁছে দিয়ে আসার জন্য। সোহাইলা রাজি হয়নি। মামা, কোন গলিতে ঢুকুম? সিএনজি ড্রাইভারের কথায় ঘোর কাটল সোহাইলার। সামনে গিয়ে বামের গলিতে যাবেন। দরজায় বেল বাজাচ্ছে সোহাইলা। সোহাইলার মা মিতা এসে দরজা খুলল। তার মেয়ে দাঁড়িয়ে আছে 3টা বড় লাগেজ সহ। মনের ভেতর কেমন যেন স্যাত করে উঠল তার। ঘরের মেয়ে আজ তার সংসার ছেড়ে ফের বাবার ঘরে ফিরে এসেছে। ব্যাপারটা যে কোনো মায়ের জন্যই মেনে নেওয়াটা কষ্টের। 2 চোখে পানি ছলছল করছে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে। তবুও তিনি চোখের পানি আড়াল করে মেয়ের হাত ধরে এনে ঘরে বসালেন। বাসার কাজের বুয়াকে ডেকে বলেন লাগেজগুলো ঘরে এনে ঢোকাতে। সোহাইলা সোফায় বসতে বসতে বলল, সাবা কোথায় আম্মা? কলেজে। ও, তানভীরকে বলেছিস তুই যে আজ চলে এসেছিস? না, বলে আসাটা প্রয়োজন ছিল না। ওকে বলে কি হবে? আমার থাকা বা না থাকাতে ওর কিছুই যায় আসে না। একটা কথা বলি, ছেলেটার মধ্যে বিগত কয়েকদিনে আমি বেশ পরিবর্তন দেখেছি। ছেলেটাকে একটা বার ডিভোর্সের কথা বলে দেখতি। এমনও তো হতে পারে ও রাজি নাও হতে পারে। কি বলো আম্মা এসব তুমি? তানভীরের মাঝে কোনো পরিবর্তন আসেনি, আর ও রাজি হবে না বলছো? এই কথা শুনলে ধেই ধেই করে রাজি হয়ে যাবে। আমার মন বলছে অন্য কিছু। থামো তো, ভালো লাগছে না সেই সব কথা। অনেক দিন হয় ঠিকমতো ঘুমাই না। আমি ঘুমাবো, আর আমাকে একদম ডাকাডাকি করবে না। যতক্ষণ ইচ্ছে হয় আজ আমি ঘুমাবো। কথাটা বলে সোহাইলা নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। ফোনটা বন্ধ করে দিল, যাতে করে কেউ ফোনে বিরক্ত না করতে পারে। হালকা পাওয়ারের স্লিপিং পিল খেয়েছে সে, যাতে করে ঘুমটা ভালোভাবে হয়। দুপুর 2টা বাজে। হোটেলের ভুরু কুচকে মোবাইল হাতে নিয়ে বসে আছে তানভীর। মিটিং শেষ করে মাত্রই হোটেলে এসেছে সে।
সকাল থেকে এখন পর্যন্ত সোহাইলা একটা ফোনও করেনি। এমন তো কখনো হয় না। এই মেয়ে তো ঘন্টায় ঘন্টায় ফোন করে। সোহাইলা কেন ফোন দিচ্ছে না, সেই চিন্তায় মিটিংয়ে মনও দিতে পারেনি তানভীর। এই কয়দিন সোহাইলা বাসার ল্যান্ড ফোন দিয়েই ওকে কল করেছে, তাই কল লিস্টে সোহাইলার নাম্বারটা নেই, নাম্বারটা সেভ করাও নেই। কোনো উপায়ন্তর না দেখে 15 মিনিট আগে নয়নের কাছ থেকে সোহাইলার নাম্বার নিয়েছে সে। ফোনটা বন্ধ। দুশ্চিন্তা হচ্ছে তানভীরের, কার কাছ থেকে খবর নেবে সে এখন। শ্বশুরবাড়ির কারোর নাম্বার তো ওর মোবাইলে সেভ নেই। ফাহিমকে কি একবার পাঠাবে সোহাইলাদের বাসায় দেখে আসার জন্য? মেয়েটা আছে কোথায়? ভাবতে ভাবতেই ফোনটা দিয়েই দিল ফাহিমকে। সেও ফোনটা রিসিভ করছে না। সব মিলিয়ে এই মুহূর্তে তানভীরের রাগ আকাশে ওঠার উপক্রম। 8বার ফোন করার পর ফোনটা রিসিভ করলো ফাহিম। সমস্যা কি তোর? ফোন রিসিভ করছিলি না কেন তোর? আরে মিটিংয়ে ছিলাম, তোর কথাই মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছিস। কি হয়েছে? সোহাইলার সাথে কন্টাক্ট করতে পারছি না। সকালে নাকি বাবার বাসায় গেছে, সারাদিন একটা ফোনও করেনি। আমি ফোন দিলাম কিন্তু ফোন যাচ্ছে না, সুইচ অফ। এমনকি আজকে যে বাবার বাসায় যাবে সেটাও আমাকে বলেনি। ও তো কখনো এমন করে না, ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করে। অথচ আজ তুই একটু ওর বাসায় যেয়ে দেখে আয় না, ও কোথায় আছে। ফোনটা কেন সুইচ অফ? মেয়েটার জন্য চিন্তা হচ্ছে খুব। তানভীরের কথা শুনে ফাহিমের জ্ঞান হারাবার উপক্রম হচ্ছে। কি শুনছে সে এসব? তানভীর চিন্তা করছে সোহাইলার জন্য। এটা কেমন করে সম্ভব? তুই তানভীর তো, নাকি অন্য কেউ? দেখ ফাহিম, আমি কিন্তু টেনশনে আছি। এমন মজা করার কোনো মানেই হয় না। তুই চিন্তা করছিস সোহাইলার জন্য, এখন কি এই কথা আমাকেও বিশ্বাস করবি? কেন করবি না? ও আমার ওয়াইফ, ওর জন্য চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ওয়াইফ? তুই সুস্থ আছিস তো? ফাহিম, তুই কিন্তু অতিরিক্ত করছিস। তুই কি যাবি নাকি যাবি না সেটা বল। আমি এখনো লাঞ্চ করিনি, 3টা বেজে গেছে। লাঞ্চটা করে এরপর যাব। এখন একদিন একটু লেটে লাঞ্চ করলে কিচ্ছু হবে না, লাঞ্চ পরে করিস। আগে তুই সোহাইলার বাসায় যা। আমার ক্ষুধা লেগেছে খুব। তুই কি বুঝতে পারছিস না আমি টেনশনে আছি? এমন করছিস কেন আমার সাথে? আচ্ছা যাচ্ছি, তবু তুই চেঁচামেচি করিস না। ফোনটা কেটেই ফাহিম রওনা হলো সুহাইলাদের বাসায়। সেখানে পৌঁছানোর পর তানভীর 3বার ফোন করেছে ফাহিমকে, কিন্তু ফাহিম একটাও রিসিভ করেনি। 2 ঘন্টা পর সেখান থেকে ফিরে এসে তানভীরকে ফোন দিল ফাহিম। কতবার ফোন দিলাম, ফোন রিসিভ করিসনি কেন? সোহাইলা কোথায়? ওকে ফোন দে। তানভীর তোকে কিছু বলবো, একটু মন দিয়ে শোন। সেসব পরে শুনবো, আগে তুই ফোনটা সোহাইলাকে দে, ওর সাথে কথা বলবো আমি। সোহাইলা নেই আমার সাথে, আমি সেখান থেকে চলে এসেছি। ওকে বলিসনি ফোনটা ওপেন করতে? তানভীর, তুই আগে আমার কথা তো শোন। কি? সোহাইলাদের বাসায় যেয়ে দেখি ও বেঘরে ঘুমাচ্ছে। 2-3বার ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। পরে ওর মায়ের কাছ থেকে শুনলাম ও নাকি স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছে। স্লিপিং পিল? কেন? কন্ডিশন কি খুব খারাপ? ওকে হসপিটালে না নিয়ে ঘরে বসে আছে কেন? আরে হসপিটালে নিবে কেন? ও কি একগাদা খেয়েছে নাকি? একটা লো পাওয়ারের ট্যাবলেট খেয়েছে ঘুমানোর জন্য। ও, ওর মাকে বলে আসিসনি যে ও ঘুম থেকে উঠেই যেন আমাকে ফোন করে? তানভীর, তোর বউ তোর সাথে আর যোগাযোগ রাখতে চাচ্ছে না। ও তোর ঘর ছেড়ে একেবারে বাবার বাড়ি চলে এসেছে। সাদমানের বিয়ের পর ডিভোর্স দিবে তোকে, সেই সিদ্ধান্তই সে নিয়েছে। ফাহিমের কথাগুলো শুনে মনে হচ্ছে তার মাথায় কেউ হাতুড়ি পিটা করছে। পাগলের মতো কি সব বলে যাচ্ছে ফাহিম। বুঝে শুনে বলছিস তো ফাহিম? হুম, যা বলছি ঠিকই বলছি। এভাবে তো আমাকেও ছেড়ে চলে যেতে পারে না। ওর সাথে আমার বিগত 2 মাসে কোনো দ্বন্দ্বই হয়নি। আমি ওর সাথে কোনো ধরনের মিসবিহেভ করিনি। তাহলে কেন ও আমাকে ছেড়ে চলে যাবে? নতুন করে আর কি মিসবিহেভ করবি তুই? এই 1.5 বছরে কম তো আর করিসনি। মেয়েটার লাইফ পুরোপুরি হেল বানিয়ে ছেড়ে দিলি তুই। আর রাহাতের সাথে যে ঘটনাটা হয়েছে সেই দিন রাতে তুই ওকে কি বলেছিলি? তা কি তুই নিজে মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখতো কতটা জঘন্য ছিল কথাগুলো? সেসব তুই জানিস কিভাবে? নিশাত বলেছে। সোহেলা কি সত্যিই চলে গেছে, নাকি তুই অহেতুক মজা নেওয়ার জন্য
আমাকে টেনশন দিচ্ছিস? পাগল নাকি তুই? এমন সিরিয়াস ম্যাটার নিয়ে কেউ মজা করে? ফোনটা কেটে দিল তানভীর। তার এখনো বিশ্বাস হচ্ছে না সোহাইলা চলে গেছে। যে মেয়ে এত কষ্টের সময় ওকে ছেড়ে দেয়নি, সেখানে এখন কেন ওকে ছেড়ে দিবে? তানভীর তো বিগত 2 মাসে একটু মিসবিহেভও করেনি। তাছাড়া আগের কথা যদি ও মনে ধরেই রাখতো, তাহলে কি এতদিন ওর সেবা করত? সত্যিটা জানার জন্য নয়নকে ফোন করলো। হ্যালো নয়ন, সোহাইলা নাকি একেবারে চলে গেছে? ভাই, ভাবি তো একেবারে গেছে গিয়া। ভাবির যত জিনিস ছিল সব নিয়ে গেছে। কইছে ওনার ভাইয়ের বিয়ার পরে আপনারে তালাক দিব, আর আপনার লগে একটা চিঠি রাখা গেছে, কইছে আপনি আইলে আপনারে দিতে। ফোনটা কেটে দিয়েছে তানভীর। মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে ওর। এতক্ষণে তার হুঁশ হচ্ছে কেন সোহাইলা গতকাল ওকে সেই সব বলেছিল। ইচ্ছে হচ্ছে সোহাইলাকে ধরে ইচ্ছা মতো ধোলাই দিতে। এটা কি করলো ও? যাওয়ার আগে একটাবারও ওকে বলে গেলে তো পারতো। ভুলটা তো ওরই হয়েছে। সোহাইলা ওর মনে কতটুকু জায়গা করে নিয়েছে সেটা ওকে বলে দেওয়া উচিত ছিল। গত 1.5 বছরের সমস্ত খারাপ ব্যবহারের জন্য ও অনুতপ্ত, সেটা ওকে বলে উচিত ছিল। সোহাইলা যখন ওকে বলেছিল কোনো জিনিস, কোন জিনিসটা কোথায় আছে, তখনই কেন ও বুঝলো না এই মেয়েটা চলে যাবে ওকে ফেলে? এখনই যেতে হবে ওকে সোহাইলার কাছে, ওকে যেয়ে নিয়ে আসতে হবে। অনেক দূরে সরিয়ে রেখেছে মেয়েটাকে। আর না, ম্যানেজারকে ডেকে এনে বলো নেক্সট ফ্লাইট কখন খবর নাও, যেভাবে পারো টিকিট ম্যানেজ করো। কেন স্যার? আমি ঢাকা যাব। আপনি এখনই চলে গেলে কিভাবে হবে? কাল পরশু আরও 2টা মিটিং আছে। আমার বদলে যেগুলো তুমি হ্যান্ডেল করবে সেটাই আমি চাচ্ছি। আপনাকে ছাড়া আমি কিভাবে? তোমাকে মান্থলি 70,000 পে করা হয়। তোমার গাড়ির খরচ, মোবাইল বিল সব কোম্পানি থেকে দেওয়া হয়। সব মিলিয়ে তোমার পেছনে আমার 1 লাখ টাকা খরচ প্রতি মাসে হয়। এমনি এমনি তোমাকে এই স্যালারি দেই না। যদি সামান্য 2টা মিটিং সামাল না দিতে পারো তাহলে জব ছেড়ে দাও। জি স্যার, আমি পারবো। এখন যাও আর টিকিটের ব্যবস্থা করো। রাত 8:30টার ফ্লাইটের টিকিট বুক করা হয়েছে তানভীরের জন্য। 9:30টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছে শেষে গাড়িতে উঠে তার মনে হলো একটাবার সোহাইলার চিঠিটা আগে পড়া উচিত। ড্রাইভারকে বলল গাড়িটা বনশ্রীতে নিয়ে যেতে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে সোহাইলা। সে সকালের ঘুম এতক্ষণে ভেঙেছে। ঘুমের নেশা এখনো ঠিকমতো কাটেনি। বাবার ডাকে উঠে এসেছে রাতের খাবার খেতে। খাবার টেবিলে বসে সাদমান জিজ্ঞাসা করলো, কিরে, কি ঘুম দিলি? কিছুই বুঝলাম না। আম্মা বলল সেই সকালে ঘুমিয়েছিস। হুম, অনেকদিন ঠিকমতো ঘুমাই না, তাই ঘুমালাম এতক্ষণ। জামাই কি তোকে নিতে আসবে? না, আমি থাকবো এখানে। এইবার আমি পুরো 2 মাস থাকবো। বাবা আর সাদমান বেশ অবাক হয়ে তাকিয়ে আছে সোহাইলার দিকে। তুই থাকবি 2 মাস? হুম। কেন? বিয়ের পর এক রাতও তুই আমাদের বাড়িতে থাকিসনি। সকালে আসতি, আবার সন্ধ্যায় চলে যেতি। আর এইবার তুই 2 মাস থাকবি? তোর কি তানভীর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? হারে না, ঝগড়া হবে কেন? তোর বিয়ের সামনে নিজ হাতে সব শপিং করব। তাছাড়া এই 1.5 বছর তো থাকিনি, তাই এবার থাকবো অনেক দিন। সত্যি তো? সাদি, তুই এমন জেরা কেন করছিস? আমি যে এখানে থাকবো সেটা কি তোর পছন্দ হচ্ছে না? আরে, তুই রেগে যাচ্ছিস কেন? তুই তো কখনো থাকিস না এখানে। না না, তাই বললাম আর কি। কতদিন তোকে বলেছি রাতে থেকে যা, সারা রাত গল্প করব। তুই তো কথাই শুনিসনি। বিয়ের পর তো আবার ভুলেই গেছিস। আর তুই 2 মাস কেন, 4 মাস থেকে যা। আমার বোন আমার সাথে থাকবে, আমি খুশি হব না? সোহা, চল না, আজ তুই, আমি আর সাদি মিলে সারা রাত গল্প করি। না, আমার এখনো ঘুম কমপ্লিট হয়নি। আমি আরো ঘুমাবো। কাল গল্প করিস? হুম, কাল আমার অফিস আছে। আজ ঘুমাতে হবে, পরশু অফিস ছুটি। কাল গল্প করব। আচ্ছা, তাহলে ইমরানকে কাল চলে আসতে বলবো, সবাই একসাথে গল্প করব। সোহা তানভীর ভাইকে কাল চলে আসতে বল, ঠিক আছে? ও ঢাকা নেই, চিটাগাং গেছে। ও কতদিন থাকবে? 3 দিন। তাহলে 3 দিন পর এখানে আসতে বলিস। উনি তো সচরাচর এই বাড়িতে আসে না। 1.5 বছরে মাত্র 1 রাত ছিল এখানে।
কাপড় চোপড় নিয়ে আসতে বলবি, 2 দিন থেকে যাবে। ও থাকবে না, আসবেও না। কেন? কেন আবার? দেখিস না কেমন কাজ পাগল, কাজ ছাড়া কিছুই বোঝে না কি ও? আচ্ছা, তাহলে আমি ফোন করব। না, তোকে ফোন করতে হবে না, আমিই বলবো ওকে আসতে। খাওয়া শেষে বিছানায় শুয়ে ভাবছে সুহাইলা, সাদমানের সাথে তানভীরের কথা হওয়ার আগে সুহাইলাকে কথা বলতে হবে। ওকে বলতে হবে সাদমানের ফোন যেন ও আপাতত রিসিভ না করে, আর যদি করেও তাহলে যেন সুহাইলার চলে আসার ব্যাপারটা কিছু না বলে। কাল সকালেই তানভীরকে ফোন করবে সে। ঘরে ফিরেই নয়নের কাছ থেকে চিঠিটা নিয়েছে তানভীর। নিজের রুমে ফিরে চিঠিটা খুলল তানভীর। চিঠি পড়ছে সে। তানভীর, 1.5 বছর ঘর করেছি আমি তোমার সাথে। সে ঘরে শুধু আমি একাই ছিলাম। সেই ঘরে তুমি ছিলে না কোথাও। অপরাধ কি ছিল আমার? অপরাধ একটাই, আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। প্রতি রাতে নিজেকে শুধুমাত্র একটা মাংসের দলা মনে হয়েছে। তোমার স্পর্শে কখনো কোনো ভালোবাসার অস্তিত্ব ছিল না, ছিল শুধুমাত্র চাহিদা মেটানোর ইচ্ছা। দাঁতে দাঁত চেপে তোমার ডাকে সাড়া দিয়েছি। তোমার প্রতিটা স্পর্শে পাগলের মতো ভালোবাসা খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি কখনো বউ হিসাবে আমাকে স্পর্শ করনি, একজন পতিতা হিসাবে আমাকে ব্যবহার করেছ। ঘরের বউ হওয়া সত্ত্বেও আমি পতিতা হয়েছিলাম। আমার অপরাধ কি? আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তোমার সমস্ত অপমান সহ্য করেছি। আমার বাবা মা নিয়ে পর্যন্ত তুমি কথা বলতে ছাড়োনি। তোমার সমস্ত অপমান সহ্য করেছি। কেন জানো? আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। মিডিল ক্লাস ফ্যামিলিতে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, যত যাই হোক স্বামীর ঘর ছাড়া যাবে না। এবার স্বামীর পরকিয়া করুক, মারুক, কাটুক, রাস্তার ফকির হয়ে যাক, তবুও সেই ঘর ছেড়ে আসা যাবে না। ছোটবেলা থেকেই এই শিক্ষা দিয়ে আমাদেরকে বড় করা হয়, লাল কাপড়ের স্বামীর ঘরে যাবি আর কাফনের কাপড় সেই ঘর থেকে ছাড়বি। এই জন্যই এতটা দিন তোমার সমস্ত অপমান সহ্য করেছি। আর সবচেয়ে বড় কথা, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কেন বেসেছি সে কথা আমার জানা নেই। খুব করে চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমার মনের কানায় কানায় ভরিয়ে তুলতে, কিন্তু তুমি তোমার দরজা এমনভাবে বন্ধ করে দিয়েছো যে 1.5 বছর দরজা কড়া নেড়েই গেছি আমি, কোনোভাবেই খুলতে পারিনি। তুমি আমাকে পতিতা সমতুল্য ভাবো, সে আমি মেনে নিয়েছিলাম। তুমি আমার হাজবেন্ড, আমার গায়ে হাত দেওয়ার অধিকার তোমার আছে। কিন্তু রাহাত, আমি কি, তারও কি, তার কিনে নেওয়া পতিতা? তারও কি অধিকার আছে আমার হাত ধরে টানাটানি করার? আমার বুকে হাত দিলেও তোমার কিছুই আসবে যাবে না? আমার স্থান তোমার নজরে এতটাই নিচে? আমার অপরাধটা কি? আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নেওয়াটা যে এত বড় পাপ, সে আমার জানা ছিল না। তোমার সংসারে বিয়ে না হলে আমি কখনো জানতামই না যে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা ন্যূনতম সম্মানটুকু ডিজার্ভ করে না। নিজের ভালোবাসাটা প্রকাশ করাটা নাকি নির্লজ্জতা। কারণ কি? আমি তোমার 13 বছরের ছোট। তুমি জানো তানভীর, আমার আব্বা আম্মার মধ্যে 18 বছরের পার্থক্য। কিন্তু আমার বাবা কখনো আমার মাকে বলেনি যে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে পারবে না। বিয়ের এত বছর পরও তাদের ভালোবাসার ন্যূনতম ঘাটতি পড়েনি। আজও আব্বা আম্মা একজন আরেকজনের মুখে তুলে খাইয়ে দেয়, প্রায় রিকশায় চড়ে ঘুরতে বের হয়, একজন আরেকজনকে ফুল গিফট করে। আসলে তানভীর, ভালোবাসতে জানলে বয়সটা কোনো বাঁধ সাধতে পারে না। তুমি মানুষটা ভালোবাসতেই জানো না। যাই হোক তানভীর, তোমাকে বদলানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আর পারছি না। এভাবে নিজের সাথে যুদ্ধ করার চেয়ে মরে যাওয়াটা আজকাল হাজার গুণে শ্রেয় মনে হয়। উঠতে বসতে আমি মধ্যবিত্ত, আমি খারাপ, আমি নির্লজ্জ, লোভী, এসব শুনতে শুনতে আমি তিক্ত হয়ে গেছি। আমার ধৈর্য আর কোলাচ্ছে না। অনেক হয়েছে সংসার করা, আর না। শত চেষ্টা করেও তোমার জন্য আমার মনের দরজা তোমার জন্য খোলা রাখতে পারলাম না। বন্ধ করতেই হলো দরজাটা। সাদির বিয়ের পরেই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ভালো থেকো। চিঠিটা খামের ওপরে রেখে ফ্লোরে গা এলিয়ে শুয়ে আছে তানভীর। বুকের বাঁ পাশটাতে কেমন যেন চাপা অনুভব করছে ও। প্রচন্ড রকমের অস্থির লাগছে তানভীরের। কি করবে সে এখন?
এই মুহূর্তে কি করা উচিত ওর? ও যা করেছে, এরপর কি সুহাইলা আদৌ ওকে মাফ করবে? সুহাইলাকে তো সে ভালোবেসে ফেলেছে, এখন কিভাবে ওর কাছ থেকে দূরে সরে থাকবে? সুহাইলা কি সত্যি মনের দরজা বন্ধ করে দিল? ফোন বাজছে তানভীরের, হাতে নিয়ে দেখে ফাহিম ফোন করেছে। ফোনটা রিসিভ করে তানভীর। হুম, সোহাইলার সাথে কথা হয়েছে? না, আমি ঢাকা চলে এসেছি, ওর সাথে দেখা করব। ও দেখা করবে বলে তোর মনে হয়? করবে না মানে? আই অ্যাম ইন লাভ উইথ হার, শি ইজ টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। বাহ, কি সুন্দর কথা! তুই বুঝেছিলি ওর ফিলিংসটা, যে ও তোরটা বুঝবে? কতটা কষ্ট দিয়েছিস ওকে তুই হিসাব করে নিয়েছিস? তখন আমি বুঝিনি। লেম এক্সকিউজ দেওয়া খাস না তানবীর। একটা মেয়ের ফিলিংস তুই 1.5 বছরে বুঝতে পারিস না, তাই না? আরে, আমি কি বলেছি নাকি যে আমি ভুল করিনি? আমি ভুল করেছি, সেটা স্বীকার করছি তো। তার মানে তো এই না যে ও ঘর ছেড়ে চলে যাবে। স্টিল নাও শি ইজ মাই ওয়াইফ। কোনো ডিসিশন নেওয়ার আগে তাকে অবশ্যই জানাতে হবে। এভাবে চাইলেই ও আমার সাথে কন্টাক্ট অফ করে দিতে পারে না। তুই তো ওকে বউ বলেই স্বীকার করিস না, তাহলে ও তোকে কেন জানাবে? এতদিন করিনি, এখন তো করি। সময় হারিয়ে করেছিস। এখন সোহাইলা আর তোকে নিয়ে সংসার করতে চাচ্ছে না। বললেই হলো সংসার করবে না। সংসারটা ওর একার না, আমারও। ওর একার সিদ্ধান্তে কিছু আসে যায় না। আমি এখন যাব ওর বাসায়, ওকে নিয়ে আসব। দেখ তানভীর, সাদমান আর আঙ্কেল কিন্তু এসবের কিছুই জানে না। তুই এতদিনে ওর সাথে যা করেছিস সেই সব কিছু ওদের জানানো হয়নি। ডিভোর্সের ব্যাপারেও কিছু জানায়নি। সামনে সাদমানের বিয়ে, এই মুহূর্তে যদি ও জানে যে ওর বোনের লাইফে তুফান চলছে, তাহলে ওকে এখন কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না। আঙ্কেল শুনলে উনি এখন বিয়েটা স্থগিত করে রাখবেন। অনেক ঝামেলার পর সাদমানের বিয়ে ফাইনাল হয়েছে। এই মুহূর্তে সুহাইলা ওর বাবা ভাইকে জানিয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না। খুব ভালো কথা, জানানোর প্রয়োজনটা কি? আমার জন্য ভালোই হলো। আমি তো ভেবেছিলাম ওর ভাই বাবা জানে। এখন বাসায় গেলেই ওনাদের মুখোমুখি হতে হবে আমাকে, ঝগড়াঝাটি হবে। যেহেতু জানে না, তাহলে তো সমস্যা নেই, ইজিলি ওকে ফেরত আনা যাবে। কিভাবে আনবি? ও যদি না আসতে চায়, ঘরে সিন ক্রিয়েট করব। ও আসবে না। ওর বাপ ভাই সহ টেনে নিয়ে আসবো আমি একেবারে। আর সিন ক্রিয়েট করবে কি করবে না, সেটা পরে দেখা যাবে। তানভীর, তোকে বলিস শোন, মেয়েটার হাল তুই এমনিতেই এই 1.5 বছরে খারাপ করে ফেলেছিস। ওর ওপর আর কোনো প্রেশার ক্রিয়েট করিস না প্লিজ। গিয়েছে যেহেতু, 2-4 দিন থেকে আসুক, এরপর না হয় তুই যে ওকে নিয়ে আসিস। এত রাতে ওই বাড়িতে যে শুধু শুধু সোহাইলার সাথে ঝামেলা করিস না। রাত বিরাত হয়েছে তো কি হয়েছে? আমি আমার ওয়াইফের কাছে যেতেই পারি। আর 2-4 দিন ধৈর্য ধরার ক্ষমতা আমার নেই। মাইন্ড ফ্রেশ করার জন্য বাবার বাড়ি থেকে কি করবে? আমার কাছে থেকেও তো মাইন্ড ফ্রেশ করা যায় নাকি? দরকার পড়লে ওকে নিয়ে সপ্তাহখানেক দূরে কোথাও ঘুরে আসব। ওকে এই মুহূর্তে কোনোভাবেই দূরে রাখা যাবে না। তোর বউ, তুই ভালো বুঝিস। আমার যা বলার ছিল তা আমি বলেছি। এখন তুই যদি ভাবিস যে ওকে দূরে সরিয়ে রাখতে তোর কষ্ট হবে, তাহলে যা, ওকে নিয়ে যা। আর কোনো হেল্প লাগলে বলিস। আর হ্যাঁ তানভীর, মেয়েটাকে প্লিজ আর কষ্ট দিস না। কষ্ট দিতে যাব কেন? ওকে জিজ্ঞাসা করিস তো গত 2 মাসে কোনো মিসবিহেভ করেছি কিনা আমি। তখন আমার মনে বিষ ছিল, এখন সেই বিষটা কেটে গেছে। সো এখন ওর সাথে মিসবিহেভ করার প্রশ্নই আসে না। আর রাত করিস না, অলরেডি 12:30 বাজে। এখনই রওনা দে। ওকে বাই। ফোনটা কেটেই সোহাইলার বাসার দিকে রওনা হলো তানভীর। কলিং বেল চাপার পর সাদমান এলো গেট খুলতে। গেট খুলে তানভীরকে দেখে হতভম্ব হয়ে গেল সাদমান। এত রাতে উনি? ভাইয়া আপনি এত রাতে? হ্যাঁ, সোহাইলা কোথায়? সোহাইলার মা বিছানা ছেড়ে এসেছে। কে এসেছে দেখার জন্য? মেয়ের জামাইকে এত রাতে দেখে উনি বেশ অবাক। কি ব্যাপার তানভীর, তুমি এত রাতে? জি আন্টি, সোহাইলাকে নিতে এসেছি। আচ্ছা, তুমি আগে ভেতরে এসে বসো। সোহার সাথে কি আপনার ঝগড়া হয়েছে ভাইয়া? তোমাকে কে বলল? ও যখন বলেছে এবার 2 মাস থাকবে, তখনই আমার সন্দেহ হয়েছিল। ঝগড়া কি খুব গুরুতর হয়েছে? না না,
হালকা ঝগড়া হয়েছে? আসলে খুব ব্যস্ত থাকি তো, ওকে একদমই সময় দিতে পারছি না। এসব নিয়েই ঝগড়া হয়েছে? বোঝই তো, মেয়ে মানুষ, অভিমানটা একটু বেশি। সোহাইলার মা হাঁ হয়ে বসে তানভীরের মিথ্যা কথাগুলো গিলছে। আজ তানভীরকে একদম অন্য রকম লাগছে। ওর চোখ মুখ বলে দিচ্ছে সোহাইলার চলে আসাটা ওকে ভীষণভাবে ভোগাচ্ছে। তাই আজ তানভীরের মিথ্যা কথাগুলো শুনতে ওনার বেশ ভালো লাগছে। বাবা, সোহা তো ঘুমাচ্ছে, সমস্যা নেই, আমি ওকে ঘুমের মধ্যেই কোলে করে নিয়ে যাব। শুধু শুধু ওকে ঘুম থেকে ওঠানোর প্রয়োজন নেই। ভাইয়া এত রাতে এসেছেন, আজ এখানেই থেকে যান। কাল সকালে সোহাকে বুঝিয়ে শুনিয়ে আপনার সাথে পাঠিয়ে দেব। দেখা যাবে ওর যা রাগ এত সহজে ভাঙবে না। আপনি ঘুমের মধ্যে ওকে নিয়ে যাবেন, সকালে উঠে ও আবারও চলে আসবে। এর চেয়ে ভালো কাল সকালে আব্বা আর আমি ওকে বুঝিয়ে বলবো। আমি ওকে বোঝালে ও না করবে না। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। ও কোন রুমে আছে? ওই তো পাশের রুমে আছে। বাবা, তুমি খেয়েছো তো রাতে? না, সকাল 11টার পর আর কিচ্ছু খাইনি। কি বলো? এই সাদি, তোর গেঞ্জি আর ট্রাউজার দে তানভীরকে। বাবা, তুমি কাপড়টা পাল্টে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তানভীর ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। সাদমান যে সাবাকে সুহাইলার পাশ থেকে তুলে নিয়ে এসেছে, তানভীর সেখানে থাকবে তাই। তান ডাইনিং রুমে তানভীরকে দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেছে। দুলা ভাই, এত রাতে এখানে কি কারণে? ক্ষুধা লাগছিল, বাসায় খাওয়ার কিছু ছিল না, তাই খেতে এসেছি। আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করেছি দুলা ভাই, আপনি মজা নিচ্ছেন কেন? কারণ জেনেও না জানার ভান করছো কেন? তোমার বোন যে ঝগড়া করে চলে এসেছে, সেটা তুমি জানো না? হুম, জানি। বউ ঝগড়া করে চলে এসেছে, ওকে মিস করছিলাম, তাই ওকে নিতে এসেছি। আপনি সোহাকে মিস করছিলেন? এটা কি বিশ্বাসযোগ্য কথা? সাবা, তোর রুমে যা, ঘুমা গিয়ে। কিন্তু আম্মা, আর কোনো কথা না, যা গিয়ে ঘুমা। মায়ের চোখ দেখে সাবার আর বুঝতে বাকি নেই মা ব্যাপারটা পছন্দ করছে না। চুপচাপ সে তার রুমে চলে গেল। খাওয়া শেষে তানভীরও চলে গেল সুহাইলার রুমে। বেঘোরে ঘুমাচ্ছে সুহাইলা। সুহাইলার পাশে যে ওর ওপর এক হাতে পা ফেলে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে তানভীর। খানিকক্ষণ পর সুহাইলা ঘুমের মধ্যে টের পাচ্ছে কেউ ওকে খুব শক্ত করে আটকে রেখেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, মেজাজও খারাপ হচ্ছে ওর সাবার ওপর। এত শক্ত করে ধরে রেখেছে কেন? ঘুমের মধ্যে বিড়বিড় করছে সুহাইলা, এই সাবা, ছাড় আমাকে। এ কথা বলার পর আরো শক্ত করে ওকে চেপে ধরেছে তানভীর। সুহাইলা সাবা ভেবে তানভীরের হাত সরাতে যে টের পেল এটা সে তো সাবা না, এটা তো ছেলে মানুষের হাত, পুরো হাতে পশম। কলিজায় ঢিপ ঢিপ করছে সুহাইলার। ছেলে মানুষ আসবে কোথা থেকে? হয় এটা চোর, নয়তো ভূত। এটা ভূতই হবে। চোর তো ওকে জড়িয়ে ধরার কথা না। চিৎকার দিতে যেও পারছে না সে, গলা মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে। না, এভাবে চুপ করে থাকলে হবে না। শেষমেশ সাহস জুগিয়ে ফেলেছে সুহাইলা। শরীরের সমস্ত শক্তি গলায় ঢেলে চিৎকার দিল সে, আম্মা ভূত! শোয়া থেকে লাফিয়ে উঠে তানভীর ফিসফিস করে বলছে, এই মেয়ে চুপ, আমি ভূত না। তানভীর, সোহাইলার এখনো বিশ্বাস হচ্ছে না। এখানে এই রাতে তানভীরের আসার কোনো প্রশ্নই আসে না, সে তো চট্টগ্রাম। সোহাইলার ধারণা তানভীরের বেশ করে ভূত এসেছে। সে আবার চিৎকার দিল, সাদি ভূত! এবার তানভীর উঠে যেয়ে লাইটটা জ্বালালো। এর সাথে সাথে দরজায় টোকা পড়ল। সোহেলার মা আর ভাই বাহির থেকে ডাকছে। তানভীর দরজা খুলে দিল। কিরে, ভূত পেলি কোথায়? তানভীর পাগলের মতো হাসছে সোহাইলার কাণ্ডে। লাইট জ্বালানোর পর তানভীরকে দেখে সোহাইলার মনে হচ্ছে সে আকাশ ভেঙে নিচে পড়ে যাবে। এটা কাকে দেখছে সে? কিরে, কথা বলছিস না কেন? কিসের ভূত? আপনার মেয়ে ভেবেছে আমি ভূত। হাহা, আরে উনি ভূত হতে যাবে কেন? এটা তো তানভীর ভাইয়া। ও কখন এসেছে? আমার পাশে তো সাবা শুয়েছিল। হ্যাঁ, উনি এসেছে প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেছে। এই তো 5 মিনিট আগেই তোর রুমে এসেছে। ভাইয়া লাইটটা অফ করে দেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। সোহেলার মা ভাই চলে গেছে রুম থেকে। তানভীর গেট লাগিয়ে লাইটটা অফ করে দিল। সোহেলার পাশে বসে ওর হাতটা ধরল তানভীর।
হাতে আলতো করে চুমু খাচ্ছে সে। সুহাইলা তার হাতটা দ্রুত ছাড়িয়ে নিয়েছে তানভীরের হাত থেকে। তুমি এত রাতে এখানে কি করো? তুমি না চিটাগাং 3 দিনের জন্য গিয়েছিলে? হুম, গিয়েছিলাম তো, কিন্তু তুমি আমাকে থাকতে দিলে কোথায়? মানে? মানে বোঝো না? সারাদিন চলে গেল, একটা খবরও তুমি আমায় নিলে না। নিজের ফোনটাও অফ করে রেখেছো। তোমাকে খুব বেশি মিস করছিলাম, তাই চলে এসেছি। সোহাইলা খুব শান্ত চোখে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর আবার সোহাইলার হাতটা ধরলো। তোমাকে নিয়ে নয়ন আপা কোনো চিঠি দেয়নি? হুম, দিয়েছে। পড়েছো? আগা পড়া হয়নি, সম্পূর্ণটা পড়েছি। তাহলে এখানে এসেছো কেন? আমি আমার বইয়ের কাছে আসবো না? সোহাইলা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিতেই তানভীর এক টানে সোহাইলাকে নিজের বুকের ওপরে টেনে আনলো। শক্ত করে ধরে রেখেছে সোহাইলাকে। তানভীর, ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ভালো হয়েছে ব্যথা পাচ্ছ, এটা তোমার শাস্তি। কত বড় সাহস তোমার! আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো তুমি? তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? তুমি জানো আজ সারাটা দিন কি পরিমাণ অস্থির ছিলাম? তানভীর, আমি সত্যিই ব্যথা পাচ্ছি। এবার খানিকটা হালকা করে ধরলো সোহাইলাকে সে। খবরদার, একদম নিজেকে ছাড়ানোর চেষ্টা করবে না, আর নয়তো আবারও জোরে চেপে ধরবো। এসব নাটকের মানে কি? কিসের নাটক? তুমি এখন যেটা করছো সেটার কথা বলছি। নিজের বউকে জড়িয়ে ধরে নিজের ফিলিংসগুলো এক্সপোজ করার এখানে নাটক কি? কি দেখলে তুমি? তোমার সাথে অহেতুক তর্কে আমি জড়াবো না। কাল সকাল হলেই এখান থেকে চুপচাপ চলে যাবা। কথাটা বলেই তানভীরকে ধাক্কা মেরে সরিয়ে বিছানায় শুয়ে পড়ল সুহাইলা। তানভীরও যে সুহাইলার ওপর শুয়ে গলার একের পর এক চুমু খাচ্ছে সে। প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে সুহাইলার। তানভীরকে ধাক্কা দিতে যেও পারছে না সে। ওর 2 হাত চেপে ধরে রেখেছে তানভীর। তবুও সে ছটফট করেই যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। তানভীর মুখ তুলে হাসতে হাসতে সুহাইলাকে বলল, এই পিচ্চি, এত শক্তি পাও কোথায় তুমি? তোমাকে হ্যান্ডেল করতে আমার 12টা বেজে যাচ্ছে। তুমি কিন্তু অতিরিক্ত করছো। ছাড়ো আমাকে। কেন ছাড়বো? তুমি কি অন্য কারোর বউ? তুমি আমার বউ। তোমার সাথে অতিরিক্ত বাড়াবাড়ি করার অধিকার আমার আছে। চিঠিতে কি লিখে এসেছি সেটা দেখোনি? তোমাকে আর 2 মাস বাদে ডিভোর্স দিব আমি। যা বলেছো তো বলেছো, নেক্সট টাইম আর কখনো মুখে এই কথা আনবে না। যদি আনো, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। 100 বার আনবো। তুমি কি করবা? হ্যাঁ, দেখো, ভদ্রভাবে বলছি, আমার কথা শোনো। আমিও তোমাকে ভদ্রভাবেই বলছি। আমাকে ছাড়ো, চুপচাপ ঘুমাও। কাল সকালে ঘুম থেকে উঠেই চলে যাবা। যাবো তো অবশ্যই, তোমাকে সাথে করে নিয়ে যাব। তোমাকে রেখে এক পাও আগাবো না আমি। মগের মুল্লুক পেয়েছো? যখন যা খুশি তাই করবে। আমার জন্য দরদ এত উথলে উঠছে কেন? রাত কাটানোর জন্য কাউকে পাচ্ছ না বুঝি? তুমি আমার ওয়াইফ সোহাইলা। রাত কাটানো ছাড়াও আরো বহু কারণে তোমাকে আমার প্রয়োজন। হুম, আমি তোমার ওয়াইফ না, আমি তোমার একজন রেজিস্ট্রি করা পতিতা। আমাকে শুধুমাত্র রাত কাটানোর কাজেই ব্যবহার করা যায়। কারোর বউ হওয়ার যোগ্যতা আমার নেই। আমি তো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই। হ্যাঁ, যাও, তুমি আমার রেজিস্ট্রি করা পতিতা। তোমাকে ছাড়া রাত কাটাবো কার সাথে তুমিই বলো। কেন? তোমার তো অনেক টাকা। তুমি নিজের মুখেই তো বলেছ, টাকা ঢাললে আমার চেয়ে সুন্দরী মেয়ে নাকি পাওয়া যায়। তো এখন যাও না ওদের কাছে। হুম, কথাটা সত্যি, তোমার চেয়ে সুন্দরী মেয়ে পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে ওদের বেড পারফরমেন্স ভালো না। তোমার মতো করে ওরা আমাকে সাপোর্ট দিতে পারে না। তার মানে তুমি গিয়েছিলে অন্য মেয়ের কাছে? হ্যাঁ, গিয়েছিলাম তো। অন্য মেয়েকে যে ঠোঁটে চুমু খেয়ে এসেছো, সেই ঠোঁট দিয়ে আবার আমাকে চুমু খাচ্ছ? সিহ, গাটা ঘিন ঘিন করছে আমার। তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আমি কিন্তু ওই মেয়েকে চুমু খাওয়ার পর সাবান দিয়ে ঠোঁটটা ধুয়ে এসেছি, এরপর তোমাকে চুমু খাচ্ছি। শরীরের সমস্ত শক্তি দিয়ে এবার তানভীরকে ধাক্কা দিতে সক্ষম হলো সোহাইলা। তোমার মতো নোংরা মানুষ আমি কখনো দেখিনি। দেখনি তো কি হয়েছে, এখন দেখে নাও। তোমাকে আমার অসহ্য লাগছে। তুমি এক্ষুনি ঘর থেকে বের হও। ঠিক আছে, চলে যাই। কাপড়ের ব্যাগ কোথায় রেখেছো বলো তো? আমি কোথাও যাব না তোমার সাথে। তোমার ঘাড় ধরে নিয়ে যাব। চেনো তুমি আমাকে?
আমি প্রয়োজনে কতটা খারাপ হতে পারি তা তুমি চিন্তাও করতে পারবে না। যদি চাও সাদমানের বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, তাহলে আমার সাথে ঝামেলা করবে না একদম। আমাদের মাঝে তুমি সাদিকে কেন টানছো? ওই যে বললাম, প্রয়োজনে আমি অনেক নিচে নামতে পারি তোমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য। প্রয়োজনে সাদমানের এত বছরের ভালোবাসার কোরবানি দিতে আমি সেকেন্ড টাইমও চিন্তা করব না। কি করবে তুমি? হৃদিতার ফ্যামিলির লোক যে রাজি না সেটা আমি জানি। শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা রাজি হচ্ছে। চাইলে কাল সকালের মধ্যে ওনাদের সামনে এমন পাত্র নিয়ে হাজির করব যে ওনারা ওনাদের মেয়ের মুখের দিকে তাকাবে না। জোর করে ওই ছেলের সাথে হৃদিতার বিয়ে দিয়ে দিবে। আবার এমনও হতে পারে তোমার ভাইয়ের সাথে অন্য মেয়েকে এমনভাবে জড়িয়ে দেব যে হৃদিতা নিজেই তোমার ভাইয়ের রাস্তায় দ্বিতীয়বার পা দিবে না। তুমি সাদমানের বউকে চেনো কিভাবে? ওর ফ্যামিলি রাজি না সেসব কে বলল? শুধু এতটুকুই না, মেয়ে কি করে, বাসা কোথায়, বাবা ভাই কি করে, এভরিথিং জানি। তানভীরকে কাঁচা খেলোয়াড় মনে করো না, কাঁচা কাজ করেও না সে, আটঘাট বেঁধেই নামে। সোহাইলার দুই গাল বেয়ে পানি পড়ছে। সে পানি তানভীরের কবজির ওপরে যেয়ে পড়ল। তার চোখের পানি মুছে দিচ্ছে তানভীর। বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? ঝামেলা তোমার আমার মাঝে। সাদি তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন ওর ক্ষতি করবে? তুমি আমার সাথে গেলে আমি সাদিমানকে কিছু করব না, ট্রাস্ট মি। আর যদি না যাও তাহলে আমি বাধ্য হব। প্লিজ তানভীর, আমার ভাইটা হৃদিতাকে খুব ভালোবাসে। তানভীর দুই হাতে সোহাইলার দুই গাল ধরে বলল, তুমি আমার সাথে বাসায় চলো। এভাবে হুট করে আমাকে ছেড়ে চলে আসাটা তোমার মোটেও উচিত হয়নি। আমার উপরে রাগ হয়েছে তো আমার উপরে ঝাল মিটাও। এভাবে নিজের ঘর সংসার ছেড়ে আসার মানেটা কি? এতদিন এত যত্নের সংসারটাকে আগলে রেখেছো, আমাকে আগলে রেখেছো, অথচ আজ রাগ করে আমাকে আর আমার সংসারটাকে এভাবে ফেলে তুমি চলে আসতে পারলে সোহাইলা? চলে আসার আগে একটাবার মনে হলো না তানভীরকে একটাবার বলে দেখি ডিভোর্সের ব্যাপারে? ও কি চায় সেটা একবার জেনে দেখি। বিয়েটা তো তুমি একা করনি, আমিও করেছি। তুমি শুধু তোমারটাই দেখলে, নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে ড্যাং ড্যাং করে বাবার বাড়ি চলে এলে। আমি তোমার সাথে গেলে সাদমানকে কিচ্ছু করবে না তো? কখনো না। তুমি বাসায় ফিরে আমার উপরে যত খুশি ঝাল মিটিও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু শর্ত একটাই, যত যাই হোক তুমি ঘর ছেড়ে আসতে পারবা না। ঠিক আছে, আমি যাব, কিন্তু এক সপ্তাহ পরেই আবারও ব্যাক করব এখানে। সাদের বিয়ের শপিং করতে হবে অনেক। তাছাড়া বিয়ের পর এই 1.5 বছরে আমি শুধু 2 রাত এখানে থেকেছি, তাই আমি কিছুদিন থাকতে চাই। হুম, এখানে থাকো। আর এখানে কেন থাকাথাকি নেই? এক সপ্তাহ বিদেশ থেকে ক্লায়েন্ট আসবে, 2 দিন থাকবে। ক্লায়েন্ট চলে যাওয়ার পর নেক্সট উইকে তোমাকে নিয়ে ঢাকার বাইরে যাব ঘুরতে। সেখান থেকে এসে সাদমানের বিয়ের শপিং করবে। আর বাবার বাড়ি থেকে শপিং করার প্রয়োজন নেই। আমি অফিসে যাওয়ার সময় তোমাকে তোমার বাবার বাসায় নামিয়ে দিয়ে যাব। সকাল সকাল মার্কেটে চলে যাবে, বিকাল নাগাদ শপিং শেষ করে বাসায় ফিরবে। ঘরে ফিরেই তোমার মুখ আমি দেখতে চাই। আর সাদমানের উপলক্ষে তুমি থাকতে চাইলে বিয়ের 1 সপ্তাহ আগে যাবা। এখন আমিও তোমার সাথে থাকবো। বাবার বাড়িতে আমাকে ছেড়ে থাকা যাবে না, বুঝেছো? হুম, চলো এখন ঘুমাবা। কাল সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে বাসায় ফিরতে হবে। সোহাইলাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তানভীর। সোহাইলা চুপচাপ শুয়ে আছে। সে খুঁজে পাচ্ছে না চাহিদা মেটানোর মতো টাকা খরচ করলে অসংখ্য মেয়ে পাবে তানভীর। ঘুরিয়ে ফিরিয়ে সোহাইলাকে কেন টানাটানি করছে ও? সকাল 7টায় বিছানা ছেড়ে উঠে আসতে যাচ্ছিল সোহাইলা। তানভীর ওকে পেছন থেকে আটকালো। তানভীরের চোখ এখনো বন্ধ। চোখ বন্ধ করেই সে বলছে, কোথায় যাচ্ছ? শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই বের হচ্ছি। বের হতে হবে না, এখানে শুয়ে থাকো, আমার ঘুম আসছে না। আর শুয়ে থেকে কি করবা? আমার ঘুম এখনো কাটেনি, আমি শুয়ে আছি, তাই তুমিও এখন ঘুমাবে। আমি উঠলে তুমিও উঠবে। আসো, শুয়ে পড়ো। সোহাইলা প্রচন্ড বিরক্ত হচ্ছে তানভীরের ওপর। ওর মোটেও সহ্য হচ্ছে না এই সব নাটক। এতদিন এত কষ্ট দেওয়ার পর এখন এই ডিভোর্সের সময় এসে এই সমস্ত নাটকের কোনো মানে হয় না। সোহাইলা থম মেরে বসে আছে।
চেহারায় প্রচন্ড বিরক্ত প্রকাশ পাচ্ছে ওর। সোহাইলার নড়াচড়া টের না পেয়ে চোখ মেলে তাকালো তানভীর। সোহাইলার বিরক্তিটা ও ভালোই টের পাচ্ছে, কিন্তু ওর এইসবে কিছুই যায় আসে না। সোহাইলার মনে ঢুকতে হলে এসব বিরক্তি রাগ উপেক্ষা করে ঢুকতে হবে। এভাবে তাকিয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে এক্ষুনি। মেজাজ খারাপ হচ্ছে আমার কিন্তু খুব। এত রাগ ভালো না বউ। আসো শুয়ে পড়ো। চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করো। এসব নাটক কেন করছো তুমি? ধুর, গত রাত থেকে একই প্রশ্ন করেই যাচ্ছ, বারবার উত্তর দিতে মজা লাগে না। শোও তো এখানে। সোহেলাকে টেনে নিজের পাশে শোয়ালো তানভীর। শোনো, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠবো ততক্ষণ পর্যন্ত তুমিও বিছানা ছাড়তে পারবে না। আর তুমি না আমাকে জড়িয়ে ধরতে ঘুমের মধ্যে? আমি দিতে চাইতাম না, তবু তুমি জোর করে ধরে রাখতে। এখন আর আমাকে জড়িয়ে ধরো না কেন? সোহেলার খুব ইচ্ছে হচ্ছে তানভীরকে ২-৪ কথা শুনিয়ে দিতে। এখন এইসব নিয়ে কথা বলতে গেলেই চেঁচামেচি শুরু হয়ে যেতে পারে। তানভীর যা শুরু করেছে ওকে একদম বিশ্বাস হচ্ছে না সোহেলার। তাই এই বাসায় আপাতত কোনো ঝামেলা করতে চাচ্ছে না ও। শ্বশুরবাড়িতে ফেরত যাওয়া যাক, এরপর ওর কথার উত্তর দিয়ে দিবে মুখের উপর। এখন যা হচ্ছে ইচ্ছা করুক, যত লাফাতে ইচ্ছা হয় লাফালাফি করতে থাকুক। সাদমানের বিয়েটা ভালোই ভালোই শেষ হোক, এরপর তানভীরকে দেখে নিবে সে। আর যাই হোক, এমন লোকের সংসার করা অসম্ভব। সবচেয়ে বড় কথা, তানভীরের ওপর থেকে রুচি উঠে গেছে সোহাইলার। যে মনে একটা সময় তার জন্য ভালোবাসা ছিল, সেখানে আজ ঘৃণারা জায়গা করে নিয়েছে। আজকাল তানভীরের স্পর্শে সত্যি গাটা ঘিন ঘিন করে সোহাইলার। এতদিন এমন ঘিন ঘিন করতো না। তানভীরের আচরণে নিজেকে পতিতা সমতুল্য মনে হওয়া সত্ত্বেও কখনো এমন ঘৃণার অনুভূতি মনে জন্মায়নি। বরাবরই ভেবেছে তানভীর তার স্বামী, পূর্ণ অধিকার আছে তানভীরের ওপর ওর। কিন্তু সেই দিন রাতে রাহাতের ঘটনাকে কেন্দ্র করে যা হয়েছিল, এরপর থেকে এই ঘৃণার উদ্রেক হয়েছে সোহাইলার মনে। এই, তোমাকে কি জিজ্ঞাসা করেছি? উত্তর দিচ্ছ না কেন? জড়িয়ে ধরো না কেন আমাকে? আই থিঙ্ক তোমার ঘুমের নেশা কেটে গেছে। এবার আমি উঠতে পারি? শুয়ে থাকো। 7টা 15 বাজে। ফ্রেশ হব, নাস্তা করব, এরপর বাসায় যেতে হবে। গোসল সেরে রেডি হয়ে তোমাকে অফিসে যেতে হবে। সেটাও কথা। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখে বাবা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। সাদমান নাস্তা খাচ্ছে আর মা রান্নাঘরে কাজ করছে। সাদমানের কাছে জানতে পারলো সাবা 5 মিনিট আগেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাবার পাশে বসতে বসতে সোহাইলা বলল, আম্মা, চুলায় পানি বসাও তো, তানভীরের জন্য কফি বানাবো। মেয়েকে যথেষ্ট স্বাভাবিক দেখতে পাচ্ছেন মিতা। কিছুটা অবাক হচ্ছেন, কারণ উনি ওনার মেয়েকে ভালো করেই চেনেন। এই মুহূর্তে এতটা স্বাভাবিক থাকার কথা না। আবার তানভীরের জন্য কফিও বানাচ্ছে। উনি গত রাতে মোটামুটি ধারণা করে নিয়েছিল যেভাবেই হোক তানভীরের মাঝরাতে এসে ওকে নিতে, আর এই ছেলে ওকে না নিয়ে যাবে না। উনি এটাও ধারণা করেছিলেন ওনার মেয়ের সাথে তানভীরের বাক বিতণ্ডা হবে। এত সহজে সুহাইলাকে রাজি করানো যাবে না। এই জন্য তানভীরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু ঘটনা তো তেমন কিছুই না। সুহাইলার হাবভাবে তো মনে হচ্ছে ও আজই ফিরে যাবে। কোনো ঝগড়াঝাটি তো এখনো পর্যন্ত শুনতেই পাইনি। কি এমন কথা বলেছে তানভীর যে সুহাইলা ওর সাথে স্বাভাবিক আচরণ করছে? সুহাইলাকে জিজ্ঞাসা করতে হবে এই ব্যাপারে। কিরে, তানভীর নাকি এসেছে গত রাতে তোকে নিতে? হ্যাঁ আব্বা। তুই নাকি ঝগড়া করে এসেছিস? কে বলল? সাদি। করেছিলাম। ঝগড়া করেছিস ভালো কথা, তাই বলে কি নিজের ঘর ছেড়ে চলে আসবি? তানভীর তোকে নিয়ে কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দেখ। চিটাগাং থেকে কাজ ফেলে চলে এসেছে তোর রাগ ভাঙাতে। ও পুরুষ মানুষ, ব্যস্ততা তো থাকবেই। তাই বলে এমন সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করবি? মানুষটা তোকে ভালোবাসে। তুই জানিস, গত রাতে গেট খোলার ওনার মুখটা যখন দেখলাম তখন বুঝতে পারছিলাম ওনার মনে কত বড় একটা তুফান চলছে। উনি যেই কাজ পাগল মানুষ, তোর রাগ ভাঙাতে কাজ ফেলে রাত 12:30টায় হাজির হয়ে গেছে। এমন মানুষের সাথে রাগ করিস কিভাবে তুই? তানভীর অত্যাধিক ভালো মানুষ। এত ভালো মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এভাবে খোঁচা মেরে বলছিস কেন? উনি যদি তোকে ভালোই না বাসতো
তাহলে কি তোর জন্য এত রাতে এখানে আসতো? সেসব বলে লাভ নেই সাদমান। তোমার বোন এত ভালোবাসি আর আমার ভালোবাসা বুঝতেই চায় না। বুঝতে পেরেছো? আরে বাবা, এসো এসো, বসো এখানে। ভালো আছেন আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আপনার মেয়ে খুব জ্বালায়, ওর অত্যাচারের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। এখন দেখেন, না বলে রাগ করে চলে এসেছে, ফোনটাও অফ রেখেছে সারাদিন। চিন্তায় অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আপনাদের কারো নাম্বারও আমার কাছে সেভ করা ছিল না। কি বলো, আমাদের নাম্বার তোমার কাছে নেই? না, মানে আগের ফোনটা চুরি হয়ে গেছে 3 দিন আগে, নতুন ফোন নিয়েছি তো এই ফোনে আপনাদের নাম্বার নেই। ও আচ্ছা আচ্ছা। কই মিতা, পানি গরম হলো? তানভীরকে কফি দাও। কথাটা শেষ হতে না হতেই কফি হাতে তানভীরের সামনে দাঁড়িয়ে আছে মিতা। তানভীরকে কফিটা দিয়ে বললেন, তোমরা গল্প করো। সোহা, আমার সঙ্গে একটু আয় তো। মায়ের পেছন পেছন সুহাইলা রুমে গেল। উনি খুব আস্তে মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুই নাকি তানভীরের সাথে যাবি নাকি? যাব না, যেতে হবে। যেতে হবে মানে? কিছু বলেছে নাকি ও তোকে? থ্রেট দিছে, আমি না গেলে সাদির বিয়ে ভেঙে দিবে। সাদির বিয়ে ভাঙবে কেন? জানি না আমি। আমার এখন ওর সাথে যেতে হবে, এটাই জানি। বিয়ে শেষ হোক, এরপর ওর একটা ব্যবস্থা করব। কি করবি? ডিভোর্স দেব। তখন তো আর কোনো থ্রেট আমাকে দিতে পারবে না। মা, তোকে কিছু কথা বলি, মন দিয়ে শোন। ছেলেটা অতীতে যা করেছে খুব খারাপ করেছে। এখন ওকে দেখলে বোঝাই যায় ও তোকে ভালোবাসে। এভাবে সম্পর্কটা শেষ করে দিস না। ওর ভালোবাসায় আমার কিছু যায় আসে না। ও যা করেছে, এরপর ওকে মন থেকে আমি জীবনেও মানতে পারবো না। ছেলেটা নিজেকে শুধরাতে চাচ্ছে, ওকে একটাবার সুযোগ দে। বিনা দোষের শাস্তি দিয়েছে ও আমাকে আম্মা। 1.5 বছর প্রতিনিয়ত জ্বালিয়েছি আমি। ওকে ক্ষমা করা সম্ভব না। তুই আমার কথাটা শোন। শোনো আম্মা, তুমি কি চাও আমি আর তোমার ঘরে না আসি? চাইবো না কেন, অবশ্যই চাই। যদি চাও আমি এই বাড়িতে আসি, তাহলে তানভীরের সাপাই গাইতে আসবে না আমার সামনে। আর যদি গাও, তাহলে চিরতরে এই বাড়ির রাস্তা মন থেকে মুছে ফেলবো। ডিভোর্সের পর সোজা অন্য কোথাও চলে যাব, তোমাদের কাছেও আসবো না। এত ঘৃণা জন্মেছে তোর মনে তানভীরের জন্য? হ্যাঁ, জন্মেছে। এইসব তানভীরের কারণেই হয়েছে। এসবের জন্য শুধুমাত্র ও নিজেই দায়ী। কি নিয়ে কথা বলছো তোমরা? কে দায়ী? ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে সাদমান এসেছে রুমে। অন্য ব্যাপারে কথা বলছি। ও আচ্ছা, ঘটনাটা কি বলতো? তুই তো এত সামান্য ঝগড়াই করে সংসার ছাড়া মেয়ে না। বড় কিছু কি হয়েছে? অবশ্যই। কি হয়েছে? একটা সমস্যা। সবসময় এত দূরত্ব ভালো লাগে না সাদি। সারাদিন ঘরে একা একা পড়ে থাকি। ও সকালে যায়, রাতে আসে, নিজে সারাদিনে একটা ফোনও করে না। আমি ফোন করলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোনটা রিসিভ করে না। এভাবে আর কতদিন তুই বল? রাগ তো আমি একদিনে হইনি, পুরো 1.5 বছর ওর এইসব তামাশা আমি সহ্য করেছি। আর ভালো লাগছে না এইসব। ঠিক আছে, বুঝতে পারছি তোর কথা, কিন্তু উনি তো আর এমনি এমনি দূরে থাকে না। বেচারা কাজের প্রেসারে থাকে। তো এখন কি করবে বল? এভাবে আর রাগ করে থাকিস না। বেচারা কষ্ট পাচ্ছে, নিতে এসেছে, বাড়িতে ফিরে যা। সপ্তাহ খানেক থেকে আবারও চলে আসিস। একেবারে বিয়ে খেয়ে এরপর যাস। বলেছিলাম এখন যাব, 1 সপ্তাহ পর আবার আসব। সে মানবে না, বলেছে বিয়ের 1 সপ্তাহ আগে আসতে। বুঝিয়ে বল যে বিয়ের শপিং করতে হবে, তোকে এখানে প্রয়োজন। বলেছি, তবুও মানে না। বলে যে ওর বাসা থেকে শপিং এ যেতে, আবার শপিং শেষ করে সন্ধ্যার আগে বাসায় ফিরতে। শোন, মূল কথা হচ্ছে তোকে ছাড়া থাকতে ওনার কষ্ট হয়, এই জন্য তোকে আসতে দিতে চায় না। উনি সত্যি তোকে ভালোবাসে সোহা। তুই অহেতুক ওনার সাথে ঝগড়া করিস। হ্যাঁ, যা, আমি অহেতুক ঝগড়া করি? উনি যেভাবে বলে সেভাবেই কর। বিয়ের 1 সপ্তাহ আগে আয়। আর প্লিজ, সামনে আমার বিয়ে, ওনার সাথে ঝগড়া করিস না। আমি চাই না আমার বিয়ের সময় তোদের কারোর মুখ গোমড়া থাকুক। আমিও সাদির সাথে একমত। এই খুশির সময় ঝগড়াঝাটি করিস না। ওকে তুই মাফ করে দে। রাগ ক্ষোভ মন থেকে ঝেড়ে ফেল। ঝগড়া করব না, হয়েছে? খুশি? তোরা 2 বোন সুখে থাকলেই আমি খুশি। আম্মা, আমি অফিসে গেলাম, তুমি তানভীর ভাইকে নাস্তা দিয়ে দাও।
9:30টার দিকে নাস্তা সেরে তানভীর সোহাইলা বনশ্রীর বাসায় এসেছে। দরজা খুলেই নয়ন সোহাইলাকে দেখে সে কি খুশি। মনে হচ্ছিল ওর আত্মায় পানি ফিরে এসেছে। বাকি দুই কাজের মেয়েকে নিয়ে এক এক করে 3টা লাগেজ সোহাইলার রুমে রেখে এসেছে। গোসল সেরে রেডি হয়ে তানভীর অফিসে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে দুপুরে তার জন্য পুঁইশাক ভাজি, চিংড়ি মাছ ভুনা আর ছোট মাছের চচ্চড়ি রেঁধে অফিসে নিয়ে যেতে। দুজনে একসাথে বসে অফিসে লাঞ্চ করবে। তানভীরের ফরমায়েশ অনুযায়ী রান্না করে 1:15টার দিকে ড্রাইভারকে দিয়ে অফিসে খাবার পাঠিয়ে দিল সোহাইলা। তানভীর বলে গিয়েছিল সোহাইলাকে খাবার নিয়ে যেতে অফিসে, দুজনে একসাথে খাবে। এর মাঝে 2বার ফোনও করে কথাটা বলেছে তানভীর, কিন্তু সোহাইলা যায়নি। যাওয়ার বিন্দু মাত্র শখ নেই তার। খাবার পাঠিয়ে গোসল করতে গেছে সোহাইলা। কলেজ থেকে কিছুক্ষণ আগেই ফিরেছে সাবা। মায়ের রুমে আসলো সে। উনি নামাজ পড়ছিলেন, মাত্রই সালাম ফিরিয়েছেন। মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে কিছু বলবি? সোহা এত সহজে চলে গেল যে? তানভীর জোর করে ধরে নিয়ে গেছে। জোর করলেই ও যাবে কেন? ওনাকে জন্মের শিক্ষা দেওয়া উচিত ছিল ওর। তানভীর পুরোপুরি বদলে গেছে, ও আর আগের মতো নেই। তুই দেখিস না ওর মাঝে কত পরিবর্তন এসেছে? হ্যাঁ, সেটা দেখেছি, কিন্তু সোহাকে অহেতুক সে যে শাস্তি দিল, দুলাভাই দিয়েছে, সেটার জন্য ওনাকে কিছুদিন নাকে দড়ি দিয়ে ঘোরানো দরকার। উনিও বুঝুক আমার বোনটা কত কষ্ট পাচ্ছে। ও মনে মনে ঠিকই উপলব্ধি করতে পারছে ও অন্যায় করেছিল। হ্যাঁ, করতে পারছে সময় হারিয়ে। সোহার মাথা বিগড়ে দিয়ে এতদিন এসে বুঝেছে। ওনার কি ধারণা জোর করলেই সোহার মনে ঢুকতে পারবে? কখনোই না। উনি যা করেছে এই জীবনে সোহা ওনাকে মাফ করবে কিনা সন্দেহ আছে। এই যে ওনার এই পরিবর্তন, এসবের কিছুই সোহার নজরে পড়েনি, পড়বেও না, কারণ সোহার নজরে ঘৃণার পর্দা পড়েছে। ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ উচিত, কিন্তু ওনাকে আগে টের পাওয়াতে হবে সোহা কতটুকু কষ্ট করেছে। তাহলে আমার বোনের মর্ম উনি বুঝবে। হয়েছে, আগুনে আর ঘি ঢালিস না, যা গিয়ে গোসল কর। মায়ের কাছে খুব বেশি পাত্তা পেল না সাবা। মায়ের মনটা খুব নরম। তানভীরের অতীত নিয়ে মা একটু বেশি সিরিয়াস। সেই সব ঘটনা জানার পর থেকেই তার মনে ব্যাপক সিম্প্যাথি জন্মেছে তানভীরের জন্য। মেয়ের বাপের বাড়ি ফেরত আসাটাকে সমর্থন করছেন শুধুমাত্র মেয়েটাকে ঘরে আনার জন্য। আর নয়তো এই মেয়ের যা রাগ, যদি তখন উনি নিষেধ করতেন তুই এই বাড়িতে আসবি না, শ্বশুর বাড়িতেই পড়ে থাকবি, তাহলে ও অন্য কোথাও চলে যেত। তাছাড়া তানভীর তার মেয়ের সাথে যা করেছে সেগুলো নিয়েও তিনিও কষ্ট পাচ্ছিলেন। বলতে গেলে দোটানার মধ্যে ছিলেন তিনি। তাই মেয়েকে তখন বলেছিলেন চলে আয়। কিন্তু এখন ওনার তানভীরের জন্য কষ্ট হচ্ছে, আবার দুশ্চিন্তাও হচ্ছে। ছেলেটার জন্য কোনো তুফান অপেক্ষা করছে সামনে, সেটা আল্লাহই ভালো জানেন। কিছুক্ষণ আগেই তানভীরের অফিস ড্রাইভার এসেছে খাবার নিয়ে। তানভীর অডিও কলে কোনো এক ক্লায়েন্টের সাথে কথা বলছে। ফোনটা কেটে ড্রাইভারকে বলল, তুমি নিয়ে এসেছো কেন? সোহাইলা কোথায়? ম্যাডাম আমার হাতে খাবার পাঠিয়েছে। ও আসেনি কেন? আমি তো জানি না স্যার। তানভীর সোহাইলাকে ফোন করছে, কিন্তু সে ফোনটা রিসিভ করছে না। 3বার ফোন বাজার পর রিসিভ করলো সোহাইলা। হ্যালো। ফোন রিসিভ করছো না কেন? আমি ওপরে ছিলাম, ফোন নিচের তলায় ছিল তাই দেখিনি। তোমাকে আসতে বলেছিলাম না আমি? আসোনি কেন? ড্রাইভারকে দিয়ে তো তোমার ফরমাইশ মতোই খাবার পাঠালাম। তো আমাকে খাইয়ে দিবে কে? ড্রাইভার? কেন, তোমার হাত নেই? না নেই। এক্ষুনি অফিসে আসো, আমি তোমার হাতে খাবো। তোমার লজ্জা করে না এই কথা বলতে? গত 1.5 বছর তোমাকে মুখে তুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছো তুমি আমাকে, খাওয়াতে দাওনি। কি পরিমাণ রাফ বিহেভ করেছিলে তুমি। এমনও সময় গেছে তুমি ভাতের প্লেট ছুঁড়ে মেরেছো। এখন সেই তুমি কোন মুখে বলছো তোমাকে খাইয়ে দিতে? অ্যাক্সিডেন্ট করার পর তো পুরো 1 মাস তোমার হাতে খেয়েছি। হ্যাঁ খেয়েছো, অচল হয়ে পড়েছিলে, নিজের হাতে খাওয়ার ক্ষমতা ছিল না, ঠেকাই পড়ে আমার হাতে খেয়েছো। এখন তো আমি অচল না, তবু তুমি তোমার হাতে খেতে চাচ্ছি। কেন খেতে চাচ্ছি বোঝো না? এত বোঝাবুঝির প্রয়োজন নেই আমার। রান্না পাঠিয়েছি, মন চাইলে খাও, না মন চাইলে ফেলে দাও, রাখি। ফোনটা কেটে দিল সোহাইলা। তানভীর মুখ কালো করে বসে আছে। স্যার, আমি কি চলে যাব? হাত মুখ ধুয়ে এসে খাবার খাচ্ছে তানভীর। খেতে খেতে ভাবছে সোহাইলাকে মনের কথাটা জানাতে হবে।
ওকে সরি বলতে হবে, আজই বলতে হবে কথাগুলো, আর নয়তো সোহাইলা দূরে সরতেই থাকবে। খাওয়ার মাঝেই নিশাদকে ফোন করলো তানভীর। জি ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, আপনি? এই আছি আর কি। একটা কাজ করে দিবা? কি? 4টার দিকে সোহাইলাকে নিয়ে শপিং করে এসো। ও, এই কথা? সোহাইলা নিজে ফোন করেই আমাকে বললেই হতো। না, তুমি যেমন ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। তাহলে সোহাইলাকে আজ সারপ্রাইজ দিব, বাসায় এসে ঘর সাজাবো, ততক্ষণ তুমি ওকে নিয়ে বাহিরে ঘুরবে। আমি কি ঠিক শুনছি? আপনি সারপ্রাইজ দিবেন সোহাকে? প্লিজ এভাবে বলে লজ্জা দিও না তো নিশাত। আপনি পরিবর্তন হলেন তো ঠিকই, কিন্তু সময় হারিয়ে। যাই হোক, আপনার পরিবর্তন দেখে ভালো লাগছে। কতক্ষণ বাইরে থাকতে হবে? 6:30 পর্যন্ত। ঠিক 6:30টায় ওকে পাঠিয়ে দিও। আর বেশি দূরের মার্কেটে যাওয়ার দরকার নেই, কাছাকাছি থেকো, যাতে ও জলদি বাসায় ফিরতে পারে। ঠিক আছে, আমি ওকে ফোন করে বলছি। অফিসের কাজ শেষ করে 3টার দিকে আমি অফিস থেকে বেরোলো তানভীর। অফিস থেকে সোজা চলে গেল শাহবাগ। সেখান থেকে পছন্দ মতো অনেক ফুল কিনেছে ও। বাসায় এসে নিজের রুম নিজ হাতে সাজিয়েছে, একটা আংটিও কিনেছে। পুরো ঘর আর পাশের ছাদটাতে নীল সাদা রঙের মরিচ বাতি লাগিয়েছে। রুমের চারপাশে, বেডরুমের সাইডের ছাদটাতে আর সিঁড়িগুলোতে পারফিউম ক্যান্ডেল লাগিয়েছে। বাসার সব কাজের লোকেদের টাকা দিয়ে বাহিরে পাঠিয়ে দিয়েছে 2-3 ঘন্টার জন্য ঘরে আসতে। 6টা 20 নাগাদ সমস্ত গোছগাছ শেষ করে রেডি হয়ে বসে আছে তানভীর। নিশাদকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছে সুহাইলাকে পাঠিয়ে দিতে। বাসার কাছাকাছি এসেই নিশাদ তানভীরকে মেসেজ করলো 5 মিনিটের মধ্যেই সুহাইলা বাসায় ঢুকবে। এক এক করে খুব দ্রুত তানভীর কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়েছে। ক্যান্ডেল জ্বালানোর শেষে দরজায় মাত্র এসে দাঁড়িয়েছে সে, ঠিক তখনই দেখতে পেল সোহাইলা মেন গেট দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। পুরো বাসা অন্ধকার। সোহাইলা খানিকটা চমকে গেল। কাছাকাছি যেতেই ড্রয়িং রুমের মোমবাতির আবছা আলো দেখতে পাচ্ছে সে। দরজায় কেউ দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে এটা তানভীর। লাইট কেন অফ করে রেখেছো? বাসার দরজায় পা রাখা মাত্রই তানভীর সোহাইলাকে কোলে তুলে নিল। সমস্যা কি? কোলে নিয়েছো কেন? সোহাইলার কথা কানে না তুলেই 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে তানভীর। কি বলি কানে যাচ্ছে না? তানভীর নিশ্চুপ। তানভীর, আমি হাঁটতে পারি, নামাও আমাকে। তানভীর এবারও নিশ্চুপ। বাসার সমস্ত লাইট অফ করে মোম কেন জ্বালিয়ে রেখেছো? মুখে তালা লাগিয়েছো নাকি? কথা বলো না কেন? আরে কথার উত্তর তো দাও। এই যে তোমার উত্তর। ঘরে ঢুকে সোহাইলা থ মেরে গেল। এইসব কি? পুরো ঘর এত সুন্দর করে সাজানো কেন? আজ তো কোনো স্পেশাল ডে না। তাছাড়া স্পেশাল ডে হলেও তো তানভীরের এমন ঘর সাজানোর কথা না। এসব ভাবতে ভাবতে সোহাইলা দেখতে পেল তানভীর ওর 2 হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়েছে। ওর চোখে চোখ রেখে তানভীর বলতে শুরু করলো, তুমি আমার কে সেটা কি জানো? তুমি আমার আকাশের চাঁদ, যে চাঁদ তার স্নিগ্ধ শীতল আলোয় আমার পৃথিবীর আমাবস্যাটা কাটিয়ে দিয়েছে। আমি মানুষটাকে ভালোবাসতে শিখিয়েছে। আমার প্রতিদিন, প্রতি রাতের, প্রতি মুহূর্তের ভালোবাসার রং লেপ্টে দিয়েছে। তুমি আমার আগুন ঝরা রোদের দিনের ছায়া। তুমি পাশে থাকলে পুরো শরীর জুড়ে শীতল বাতাসের স্পাই পাই। মনে হয় এটা যেন বৈশাখের বিকেলের মতন মাতাল হাওয়া। তোমাকে দেখলে কেমন যেন সুখ সুখ লাগে, অকারণ সুখ। ইচ্ছে হয় এই অকারণ সুখে সারা দিন সাঁতরে বেড়ায়, মাঝে মাঝে ডুব দেই। তোমাকে আমার প্রয়োজন সোহাইলা, শুধুমাত্র রাত কাটানোর জন্য না, আমার প্রতি মুহূর্তের জন্য, আমার মৃত্যু পর্যন্ত। সকালে তোমার স্পর্শে ঘুম ভাঙানোর জন্য, গোসল শেষে তোমার মুখের আমার চুলের পানি ঝেড়ে ফেলার জন্য, সকালে হালকা রোদ গায়ে মেখে তোমার সঙ্গে কফি খেতে খেতে গল্প করার জন্য, সারাদিন ফোন করে করে তোমাকে বিরক্ত করার জন্য, ঝুম বৃষ্টিতে আমার পায়ের পাতার ওপরে তোমাকে দাঁড় করিয়ে একসাথে ভেজার জন্য, শীতের রাতে একটা ব্ল্যাঙ্কেট গায়ে পেঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে সারা রাত ছাদে বসে খোলা আকাশের নিচে কাটানোর জন্য। আজকাল তোমার স্পর্শ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমানোর বদ অভ্যাস হয়েছে আমার। তোমার হাত পা আমার গায়ের উপরে না পড়লে আমার ঘুম আসতে চায় না। আমার ঘুমের জন্য তোমাকে প্রয়োজন, অনেক অনেক প্রয়োজন। তোমাকে আজীবন বেঁধে রাখতে চাই, ছায়ার মতো তোমার পেছনে লেগে থাকতে চাই।
তোমার আঙ্গুলে আমার আঙ্গুল পেঁচিয়ে বাকি জীবনটা পাড়ি দিতে চাই। তোমাকে ভালোবাসি সোহাইলা, খুব বেশি ভালোবাসি। তুমি ছাড়া এই তানভীর অচল। আমাকে আগের মতো আঁকড়ে ধরো প্লিজ। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনি না আজ 2 মাস। কথাটা শোনার জন্য আত্মাটা শুকিয়ে যাচ্ছে আমার। প্লিজ সোহাইলা, একটা বার আমাকে জড়িয়ে ধরো, বলো আই লাভ ইউ তানভীর, প্লিজ। সোহাইলা এতক্ষণ খুব যত্ন সহকারে তানভীরের কথা শুনছিল। তানভীরের কথা শুনে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি এনে সোহাইলা বলল, কি ব্যাপার তানভীর, আমার বয়স বেড়ে গেছে নাকি তোমারটা কমে গেছে? মানে? ওমা, তুমি না বলেছিলে 13 বছরের পার্থক্য, আর যাই হোক ভালোবাসা সম্ভব না? তার মানে বয়সের পার্থক্যটা কমে গেছে? দেখো সোহাইলা, আমি এতদিন যা করেছি, যা কিছু বলেছি, সেসব অন্যায় ছিল। খুব খারাপ আচরণ করেছি তোমার সাথে, না বুঝে করেছি। না বুঝে? তুমি কি কারো 12-13 বছরের বাচ্চা তানভীর, যে একজন মানুষ তোমাকে ভালোবেসেছে সে কথা লাগাতার তোমাকে বলা সত্ত্বেও তুমি বোঝনি? আমি সত্যি বুঝতে পারিনি সোহেলা। চোখে পর্দা পড়েছিল আমার। আমার অতীত তুমি জানো। আমার বিশ্বাস উঠে গিয়েছিল মেয়ে মানুষের ওপর থেকে। মেয়ে মানুষ না, বলো যে মধ্যবিত্ত মেয়ে মানুষ। আমি আজও মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে আছি। আমার বাবা এখনো কোটি টাকার মালিক হয়নি যে এখন তুমি আমাকে বিশ্বাস করছো। তোমার বাবা রাস্তার ফকির হয়ে গেলেও আমার কিছুই যায় আসে না, কারণ এখন তুমি আমার ওয়াইফ। এখন তুমি মিডিল ক্লাস হও আর স্লাম গ্লাস হও, এতে আর যাই হোক সত্যিটা তো বদলে যাবে না। কে তোমার ওয়াইফ? আমি? কখনো না। তোমার সাথে আমার জাস্ট একটা ডিল হয়েছে মাত্র। বিয়ে নামক পবিত্র সম্পর্কের সাথে এই ডিল নামক ব্যাপারটা জড়িও না তো। তোমার সাথে আমার যে ডিলটা হয়েছে সেটা নেহাতি বাজে একটা ব্যাপার। সোহাইলা, এসব বাজে কথা কেন বলছো এখন? কেন এগুলো এগুলোকে বাজে মনে হচ্ছে তোমার? কথাগুলো তো বিগত 1.5 বছরে তুমি আমাকে শোনাতে শোনাতে আমার কানটা পচিয়ে ফেলেছো। সোহাইলা, আই এম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। ভুল হয়ে গেছে আমার। পাস্টের জন্য আমার মেন্টালিটি টোটালি নষ্ট হয়ে গিয়েছিল। থামো। এক পাস্টের দোহাই দিয়ে আর কত দিবে? 20 বছর পুরানো একটা ঘটনাকে মনে পুষে রেখে নিজের মেন্টালিটি নিজে নষ্ট করেছো। 20 বছর আগে তুমি ছিলে 13 বছর বয়সের। 20 বছরে কি তুমি বড় হওনি? জ্ঞান বুদ্ধি কি বাড়েনি? এডুকেটেড ছিলে না তুমি? সাকসেসফুল বিজনেসম্যান, দেশ বিদেশ ঘুরে বেড়াও, এত মানুষের সাথে ওঠা বসা করো, এরপরও কি তোমার মেন্টালিটি চেঞ্জ হয়নি? মেন্টালিটি চেঞ্জ করার অনেক সুযোগ তুমি পেয়েছো, কিন্তু তোমার নিজেরই কোনো নিয়ত নেই চেঞ্জ হওয়ার। তুমি তো তোমার এক অতীত নিয়ে ডুবে থাকতে চেয়েছো। এখন তো নিজেকে বদলেছি, তোমার জন্য বদলেছি আমি। হ্যাঁ, বদলে গেছো। আমাকে শেষ করে দিয়ে এখন তুমি বদলেছো। তুমি আমাকে একেবারে মারোনি তানভীর, একটু একটু করে বিষ দিয়ে মেরেছো। প্রতিনিয়ত ছটফট করেছি আমি। সেই ছটফট তুমি দেখোনি। তুমি আমাকে মেরে ফেলেছো তানভীর। এমন কিছু বাজে স্মৃতি মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো যে এখন তোমাকে তালাক দিলেও সেই সব স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে। আর সাথে আত্মীয় স্বজনের খোঁটা তো আছেই। আমি তো শুনবই, বাপ মাকেও শোনাতে হবে। বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। সাইড করতাম সেই কবে, সুইসাইড, আত্মহত্যা করা মহাপাপ, তাই করি না। দিন রাত এক দোয়া করে যাচ্ছি আমাকে যেন আল্লাহ এই দুনিয়া থেকে মুক্তি দেয়। এখন শুধু ভেতর থেকে নিঃশ্বাসটা বের হওয়া বাকি। অপেক্ষায় আছি কবে নাগাদ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তানভীরের অসহ্য যন্ত্রণা হচ্ছে সোহাইলার কথায়। এতটা কষ্ট দিয়েছে সে মেয়েটাকে যে এখন সে আর বেঁচে থাকতে চায় না। ওর কিছু হলে তানভীরের কি হবে? ওর দোয়া যদি আল্লাহ সত্যি কবুল করে ফেলে তখন কি হবে? কলিজায় মোচড় কাটলো তানভীরের। সোহাইলার 2 হাত চেপে ধরে বলল, কেমন কথা বলো তুমি? মরে যাবা মানে? তুমি মরলে আমার কি হবে? কিচ্ছু হবে না। নতুন কারোর সাথে আবার ডিল করবা। সেই মেয়ের গায়ের গন্ধে আমার গায়ের গন্ধ ভুলে যাবে তুমি। এক রাতের ব্যাপার মাত্র। এক রাতের ব্যবধানে সব ভুলে যাবে। আমাদের সম্পর্কটাকে তুমি এত নিচে নামাচ্ছ কেন সোহাইলা? সম্পর্কটা শুরু থেকে নিচে নামানো। সেই প্রথম দিন থেকেই তুমি নামিয়েছো, আমি না। আমি সবকিছু ঠিক করতে চাচ্ছি সোহাইলা। আমিও চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমাকে বদলাতে যেয়ে নিজেই বদলে গেছি। একটা সময় স্বপ্ন দেখতাম রাজপুত্র আসবে, জীবনটা বদলে যাবে।
একদম রূপকথার মতো। রাজপুত্র এসেছে, জীবন বদলেছে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা না। নরকের মতো খারাপ হয়েছে আমার জীবন। জীবনে কত শত প্রেমের প্রস্তাব পেয়েছি, একটাও অ্যাকসেপ্ট করিনি, শুধুমাত্র আমার রাজপুত্রের আশায়। ভুল করেছি আমি। তখনই কারোর সাথে প্রেম করতাম, তাহলেই ভালো ছিল। তোমার সাথে বিয়ে হতো না। এই দেখো, সবার কথাই বলি, ভালোবেসে ইমরান ভাইকে বিয়ে করেছে। দুজনের বয়সের যথেষ্ট পার্থক্য আছে, তবুও ওদের ভালোবাসার কোনো কমতি নেই। আজ যদি আমিও প্রেম করতাম, তাহলে আমার দিনগুলোও সাবার মতোই ভালো যেত। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তো চাচ্ছি আমাদের সম্পর্কটা সুন্দর হোক। যে সম্পর্কের শুরুটা ভালো না, সেটা শেষটা ভালো হবে কিভাবে? হবে, তুমি চাইলেই হবে। তুমি একটা বার স্বাভাবিকভাবে আমার সাথে মিশে দেখো। এক্স্যাক্টলি এই কথাটাই তোমাকে আমি বলছিলাম 1.5 বছর আগে। তুমি তখন শোনোনি। সম্পর্কটাকে টেনে হিসড়ে খারাপের দিকে নিয়ে গেছো। সম্পর্কটা পচে গেছে তানভীর। আমার অন্তরটা শুকিয়ে গেছে, চাওয়াগুলো না পেতে পেতে শুকিয়ে গেছে। তোমার সব ইচ্ছা পূরণ করব আমি, কোনো অভিযোগের সুযোগ দেব না আমি। ট্রাস্ট মি। 1.5 বছর ফেরত দিতে পারবে? সেই কথা বাদ দাও সোহাইলা, প্লিজ। আমি তোমার কাছে মাপ চাচ্ছি। নতুন করে আমরা শুরু করব। 20 বছর আগের একটা ঘটনা তুমি এত বছরেও মন থেকে ঝেড়ে ফেলতে পারোনি। আর তুমি তো বিনা দোষে এতগুলো দিন আমাকে শাস্তি দিয়েছো। তাহলে আমি কিভাবে এতগুলো ঘটনা ভুলে যাই বলো? সোহাইলার সাথে কথায় পেরে উঠছে না তানভীর। রাগে কান গরম হয়ে যাচ্ছে ওর। নিজের ওপর তুমুল রাগ হচ্ছে এই মুহূর্তে। কি প্রয়োজন ছিল এই মেয়েটাকে এত কষ্ট দেওয়ার? বাজে দুইটা মেয়ের জন্য এই নির্দোষ মেয়েটাকে শাস্তি দিয়েছে সে কতটা দিন। যে রাগ মেয়েটা মনে পুষে রেখেছে, সেটা কাটাতে কতদিন যে সময় লাগবে, সেটা ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। সোহাইলার মতো এত ধৈর্য শক্তি তার নেই। কিভাবে সহ্য করবে সে সোহাইলার ধীরে ধীরে দূরে সরে যাওয়া? এক কাজ করো, আমার মাথাটা নিয়ে দেওয়ালে ঠুকতে থাকো। যতক্ষণ না রাগ মেটে ততক্ষণ ঠুকবে। আসো, তোমাকে মারলে যদি আমার যন্ত্রণা মিটতো, তাহলে সেই কবেই তোমাকে কুটি কুটি করে ফেলতাম। তোমাকে মারলে আমার যন্ত্রণা তিল পরিমাণও কমবে না, বরং বাড়বে। কারণ আমি নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিচ্ছি। এমন সুখ পাওয়ার চেয়ে নিজে একটু একটু করে মরে যাওয়া ভালো। বারবার মরার কথা টানছো কেন? আমার কিন্তু একটাই কথা একদমই পছন্দ হচ্ছে না। একটা কথা বলি, আর কোনো কথা বলা বলির প্রয়োজন নেই। আমার এইসব আর ভালো লাগছে না। টায়ার্ড লাগছে প্রচন্ড, মাথা ঝিমঝিম করছে। আমি একটু রেস্ট নিতে চাই। প্লিজ আমাকে আর বিরক্ত করো না। কথাটা বলেই সোহাইলা অন্য রুমের দিকে পা বাড়িয়েছিল। তানভীর হাত টেনে ধরে বলল, এখানে শো। অন্য রুমে যাচ্ছ কেন? আমার এখানে ভালো লাগছে না। এখন কি তুমি বেডরুমও সেপারেট করে ফেলবে? তোমার এসব ফুল লাইটিং দেখে মনে হচ্ছে আমার কাটা ঘায়ে কেউ লবণের ছিটা দিচ্ছে। অসহ্য লাগছে এইসব, এই জন্য চলে যাচ্ছি। এসব খুলে ফেলো। নয়ন আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করো, পরে এখানে এসে থাকবো। তুমি কি আমাকে মাফ করবে না? সোহাইলা আর কোনো উত্তর দিল না। তানভীরের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো অন্য রুমে।